নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের দেশ ও বিদেশ থেকে আমাদের দর্শক বন্ধুরা এবং তাছাড়াও আরও অন্যান্যরা আমাদের আপ্যায়নে এসছেন। তো আসার থেকে মোটামুটি কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি চলছে, একের পর এক হয়ে চলেছে। তো আপনারা ওনাদের আসার মুহূর্তটা দেখেছিলেন। তো তারপরে সন্ধ্যাবেলা চা খাওয়া বা গল্প গুজব আড্ডা অনেক কিছু হয়েছে। তো তারই কিছু মুহূর্ত আজকে পর্বে আপনারা দেখতে পাবেন। আর তার পরপর কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনারা দেখতে পাবেন পাট করে। ঢোকার পরে পরের মুহূর্তে যা ঘটলো বা যেভাবে আমরা সময় কাটালাম সেটা এখন তুলে ধরছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে। সুন্দরবন আমার আজকে আসার কথা। এই গোসাবার মানে বেশ কয়েকজন আমার খুব ঘনিষ্ঠ আর কি, তাদের স্কুল টিচার আমাদের ট্রেনের ডেলি প্যাসেঞ্জারের মানে এ ছিল, ওরা স্কুল টিচার। আমাদের এই দ্বীপ থেকে অসংখ্য স্কুল টিচার আছে, ছেলেমেয়েরা চাকরি বাকরি সূত্রে তারা বাইরে থাকে। মানে আর আরেকটা কথা বললে কথাটা একটু অন্যরকম। তো ভারতবর্ষে এমন কোনো দপ্তর নেই যে দপ্তরে গোসাবা ব্লকের ছেলে নেই। এখানে এত শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছেন একদম। তবে মেধারা কেউ এখানে নেই, বেশিরভাগ মেধাবী ছেলেমেয়েরা তারা সব এখানে কর্মসংস্থান নেই, তো কি করবে তারা? হ্যাঁ, তো জীবিকার তাগিদে বাইরে চলে গেছে। একদম একদম খুব যে ভালোবেসে ওখানে থাকতে হচ্ছে ব্যাপারটা এরকম না, জীবিকার তাগিদেই থাকতে হচ্ছে। একদম একদম নারীর টান আসতেই হবে। একদম 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 না না, এখানে কোনো অসুবিধা নেই। চা হচ্ছে রাস্তার উপরে গিয়ে ঠান্ডা হাওয়ায়, উত্তরে হাওয়া তো নদীর রাস্তার উপরে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাবার্তা বলছিলেন আর বলছিলেন একটু ঘুরতে বেরোবো। সন্ধ্যা হয়ে গেছে, কত আর ঘোরা যায়? এই কাছাকাছি শীত করছে তা নয়, না শীত সেই অর্থে আজকে কিন্তু সেরকম ঠান্ডা নেই। আসো আসো, ভালো জায়গায় বসেছি, আসো। এখানে চা খাবে? এই তো এই দাদার আরেকটা বাড়ি আছে, এখানে বসেছি, ভালো জায়গা, আসো। হ্যাঁ এই তো দেখতে আসো আসো, মাটির ঘর খুব ভালো জায়গা। হ্যাঁ আসো। দেখবে ভালোবাসাটাই না সব থেকে বড়, মাটির ঘর। সোহমকে ডাকছেন তো? হ্যাঁ হ্যাঁ আসুক। সুন্দর সবকিছু। উনি তো নিয়মিত রান্নাবান্না করেন ওখানে, পুরো সিজনে উনি রান্না করেন বোটে। আচ্ছা আচ্ছা, খুব ভালো রান্না করেছে একদম। কালকে সকালবেলা উঠে জঙ্গল স্নান দান করে বোটে উঠে যেতে হবে, সারাদিন জঙ্গলে। ওনারা দুজন তিনজন কিন্তু যাবেন না, ওনাদের অন্য কর্মসূচি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি ফোন করে যখন এনাদেরকে ফোন করেছি তখন আপনাদের কথা বলেছি, আর আপনাকে যখন ফোন করেছি এনাদের কথা বলেছি যে বোটে আপনাদের পরিচয় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বোটের আগেই পরিচয় হয়ে গেছে। না না, ওকে ওকে, এসো বসো। কতক্ষণ ওখানে ইয়ে পড়া? হ্যাঁ হ্যাঁ, ও 9টা পর্যন্ত, 9টার ভিতরে চলে আসবে। আর অন্য কিছু বড় কথা নয়, এই ঘরের কাজ আজকেও মিস্ত্রি কাজ করেছে, কিন্তু এই দরজা টরজা গুলো আজকে লাগিয়েছে। মানে কাঠের গুঁড়ো ভর্তি ছিল, তাই আমি পরিষ্কার করছিলাম। তোমরা তখন এখানে কালকে দরজা লাগানো হয়েছে, কিন্তু এর ছিটকানি বা অন্যান্য যে টুকটাক করে সব প্রতিদিনই কাজ হচ্ছে আর কি। আমাদের ওখানে গেলে সুইডেনে জানেন তো প্রচুর, মানে ওখানে কি আপনি বড় হাই রাইজ বিল্ডিং দেখতে পাবেন না, খুব হাতে গোনা। এখন আছে কোথায়? এই ধরনের কটেজ বরং বেশি দেখতে পাবেন, কাঠের বাড়ি ছোট ছোট। এটা টিনের, ওটা কাঠের। এরকমই খুব সাধারণ, মানে হয়তো একটা বেড আছে, মানে ওয়েদারের কারণে না, ওরা ওদের লাইফ কাঠের বাড়িতে ঠান্ডাটা মানে বাইরের ঠান্ডাটা কম ঢুকবে। হ্যাঁ ঠিক 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 কথা। টিনের বাড়িতে কিন্তু ওখানে আরো বেশি ঠান্ডা হবে। হ্যাঁ একদম ঠিক কথা বলছেন, সেটা একটা কারণ।
কিন্তু আরেকটা কারণ হচ্ছে ওখানকার মানুষজন খুব সাধারণ এবং ওদের লাইফস্টাইলটা খুব মানে অ্যাম্বিশাস না, যার ফলে ওদের খুব মিনিমাম অ্যামিনিটি, একটা ছোট্ট রান্নাঘর এরকম রিকোয়ারমেন্ট খুব মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে। আমাদের রান্নাঘর খুব তাড়াতাড়ি নোংরা হয়, আমরা বলি বাঙালি এত খাই ওই জন্য ওরা তো কিছু খাই না, সারাদিন ব্রেড খেয়ে বাটার খেয়ে কাটিয়ে দিল, আর নাহলে সেই জন্য না আমাদের মতো ভ্যারাইটিস খাবার খায় না ওরা। একদম একদম কেউই খায় না। আমরা মানে বাঙালিরা না প্রচুর খাওয়া দাওয়া করতে ভালোবাসি, খাওয়া দাওয়া বেশি করি। হ্যাঁ বসবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে আপনি বসো, এখানে এসে বসো। না, সোহমকে দেখেই আমি বুঝেছি বয়স বেশি না। সোহম বসো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। আরে তোর দাদা বৌদি। একদম বসো বসো, তুমি বসো। আরে এ কি হোটেলে এসছো? বাইরের কোনো হোটেলে? বাড়িতেই এসছো? বসো। না আমি এরকম প্রচুর থেকে যে আপনাদের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা। প্রচুর মানে আসে প্রচুর থাকলেও এরকম তাদের সঙ্গে হয়তো আলাপ ছিল না, কিন্তু আমাদের সঙ্গে তো তোমাদের আলাপ আছে, অতএব তোমরা এসছো একেবারে বাড়িতেই মনে করবে। কত ফটোগ্রাফি করে, আচ্ছা আচ্ছা। কত ফটোগ্রাফি করে, চারিদিক চলে যায় একদম। তুমি নর্দার্ন লাইট করতে আসো? হ্যাঁ আসবো, আমাদের প্ল্যানে আছে, নেক্সট ইয়ারই আছে। আমার নাম্বারটা নিয়ে নেবো, আসলে যোগাযোগ করো, আমি তোমাকে পুরো ওর একটা অ্যাপ আছে, অ্যাপ আছে এবং পয়েন্ট আছে, পয়েন্ট গুলো বলে দেবো, টাইমিং বলে দেবো। ওখানে মশলা টসলা মাখিয়ে আমরা পুড়িয়ে খাই গরমকালে। মাংস হ্যাঁ একদিন একটা ইউটিউবে ভিডিও দেখে মাঝে মাঝে করে খাই, খাই ওই গ্যাসের উপরে সুন্দর লাগে খেতে মাংস, আমরা করি তো। ভালো লাগে, সৌরভ তুমি বলে। হ্যাঁ ওটা ওটা তো দেখে সবসময় ওই সব এটা ওটা করে দেখে, আর ওই বলে মা পরো। কালকে রাত্রিবেলাতে বেগুন পোড়াচ্ছিলাম তো বলছিল যে মাংস পোড়া, বেগুন পোড়া মাংস রান্না করতে পারে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, একদিন রান্না করে খাওয়া হবে। তুমি থাকো। আরে প্যাকেজের ডেট ওভার হয়ে যাবে পরের দিন, পরশু দিন, তারপরে থাকো, কোনো অসুবিধা নেই। মাংস রান্না হবে, তারপরে ঘরোয়া খাওয়া দাওয়া হবে। ঘরোয়া খাওয়া দাওয়া ওইটাই তো ভালো। আমাদের ওই জন্যই এলো পিকনিক টিকনিক করি, ওইগুলো সব আছে। তো আমরা সেদিন আমাদের সব ফ্যামিলির লোকজন নিয়ে হ্যাঁ পিকনিক হলো বাড়িতেই। কাঠের উনুনে রান্না হয়েছে। আরে দারুণ, তার টেস্ট আলাদা। কাঠের উনুনে রান্না হয়েছে, আর স্পেশালি মাংসটা রান্না করেছে ও, হেল্প করেছে ওর মা। বেশ। টেস্টই আলাদা হয়। আমরা ওই জোগাড় করে খোঁজ খবর করে একটা ইরানিয়ান দোকান আছে, সেই দোকান থেকে এসেছি। তো ওইটা এত হিট, আমাদের ওই বাঙালি যে গ্রুপ বলছিলাম, তারা আসলে ওই মাটির হাঁড়িটাতেই রান্না করে খাবে। বিহারে দেখবেন মাটির হাঁড়ির মধ্যে মাংস, কিন্তু সেটা ছোট ছোট, ওটা ছোট ছোট করে। এবার আমরা তো এত বড় ফ্যামিলি, আর ছোট ছোট হাঁড়িতে তো করা যাবে না, আমরা ওই বড় হাঁড়িতে করে, বড় মাটির হাঁড়ি দাঁড়িয়ে না রীতিমতো কাঁপছি। এ বলছে তোমার কি হলো? কি হলো মানে আমি কোথা দিয়ে রাস্তা পার হবো, আর এত গাড়ি যাচ্ছে, মানে আমাদের তো অভ্যাস নেই ওইভাবে। আর তারপরে দেখি গাড়ি তো মানে দাঁড়ায় না। এটা কোথায়? পার হয়ে গেছে কলকাতাতে, যেহেতু ওখানে গাড়িতে হর্ন দেয় না, এই হর্নটাতে না আমাদের খুব ডিস্টার্ব করে। আর ও দেখছে হাত পাত কাঁপছে, কিভাবে পার হবে, এরকম এগোচ্ছে আর পেছোচ্ছে। আমারও তাই হয়, কারণে হর্ন দিয়ে যাচ্ছে, কোনো কারণ নেই। আবার লাস্ট টাইম সেই বছর আমরা ও আসার এক সপ্তাহ বাদে একটা গাড়িও নিয়েছি, যে আমরা গাড়ি চালিয়ে নিজেদের মতো সব জায়গায় যাবো। এদিকে দেখুন কাকাবাবু একদম আমাদের বসার যে পিঁড়ে বলি আমরা, সেটা নিয়ে বসে পড়েছেন। আর ওদিকে দিদিভাই বলছেন যে চ্যাটাইতে বসবো, এই ফিলিংস গুলো উপভোগ করবো বলেই আপ্যায়নে আসা। চ্যাটাইতে বসবেন, নিচে বসবেন বললো, চেয়ারে তো সবসময় বসি, কাকু তো একেবারে মাঝখানে দেখুন পিঁড়ে নিয়ে বসে পড়েছে। আমি তো রিটায়ার্ড লোক, বেকার। এভাবে বলবেন না। ওই গার্ডেনিং করার আমার মানে হবি, এবং ওইটা নিয়েই আছি। খুব ভালো। সারাক্ষণ একটা গাড়ির শব্দ, খান মাথা থাকি, খুব শান্তিতে সারাদিন কাজ করি, খাই দাই, একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, কোনো শব্দ নেই, কোনো কিছু নেই। হ্যাঁ আওয়াজটা আমরা দিতে পারি না, মানে আমাদের তো ওখানে হর্ন বাজে না। তো এখানে দেখছি মানে হর্ন তো বেজেই যাচ্ছে, মানে বিনা কারণে বাজিয়ে যাচ্ছে। চিন্তা করতে পারি না, মোটরসাইকেল গুলো এত
আর এই দেখো তোমরা তো এসছো, দেখো একদম নিরিবিলি। সব বাড়িতে আলো জ্বলছে, বাড়ির বাচ্চাটা পড়ছে, রান্না বান্না হচ্ছে। আর সাইলেন্সার পাইপ করে দেয় ছোট। এ পাড়া দিয়ে হেঁটে আসলে দেখা যাবে সব আমাদের মতো এরকম সামনে চালা করা, বাইরে রান্না হচ্ছে রাতের বেলা ঘুরে আসলে। এই যে গানের দল এসে গেছে। গানের দল এসে গেছে, গান বাজনা হবে। সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম হয়। কিন্তু গান শোনা যাবে, ঝুমুর গান হবে। তো ভালোই লাগে তো, হ্যাঁ হ্যাঁ, ভালো তো লাগবে কিন্তু গান শুনতে আসছে। অবশ্যই। কোনো কিছু অসুবিধা হলে আমাদের একটা ছেলে আছে, ওকে বলবে তোমাকে যাওয়াতে হবে। না ও এসে আমাকে বলবে, আমি যাব। হ্যাঁ দেখলাম ওই পাশের ঘরে। ও ওখানটায় থাকে। সুবিধা অসুবিধা সবার। আর আমরা তো রাত্রিবেলার দিকে বাড়ি যাই, অনেক রাত হয়, যতক্ষণ না অতিথিরা ঘরে ঢুকে যান ততক্ষণ থাকি। বাড়িটা কত দূর এখান থেকে? তা আছে একটু দূরে, প্রায় 15 মিনিট 20-25 মিনিট পর। গাড়িতে ভ্যানে যাওয়া যায়? হ্যাঁ, ঝুমুর গান হবে। ঝুমুর গান হবে, ওই যে জল গেল। চেষ্টা করবে, ম্যাসেজ হবে, শরীরে ম্যাসেজ হবে। ব্যায়াম টাম করো না, করতে হবে না। মা, এটা সেরকম নাচা না। আমি দেখেছি আপনাদের এখানে ওটা দেখেছি। গানের সঙ্গে নাচ, তাই তো? নিকেতনও হয়, শান্তিনিকেতনের মেলাটায় গেলে সব নাচছে। না ওটা বাউল গানে, বাউল গানের। ওটা বাউল গান। হ্যাঁ বাউল গানের, কিন্তু মানে ওই মেলা হচ্ছে, নাচছে। হ্যাঁ শান্তিনিকেতনে দোলের আগের দিন গেলে এইগুলো তো বাংলার মানে দেখার মতো। আরে পরিবেশটা শেষে যাবে, টুসু গান হবে সে সময়, আরো হেভি টুসু গান। কবে সেটা হ্যাঁ, ও আদিবাসী। হ্যাঁ, এই তো 15 আমাদের যেমন লক্ষ্মী পুজো হয়, ওদের টুসু এই পুজো। আমাদের পাড়াতে হবে সব জায়গায়। জলে তোমার কে আছে, আপন মনকে বুঝাই দেখো, জলে শ্বশুর ঘর আছে। এইরকম টুসু গান। টুসু গান হচ্ছে মানে আমাদের এখানকার যারা আদিবাসী কি হচ্ছে গড়ে ওঠে, আমার কাছে আস্তে আস্তে সুন্দরবনে যখন বসতি গড়ে ওঠে, সুন্দরবনটা আজকে যে জঙ্গল আপনারা কালকে দেখতে যাবেন, দুটো মানে নদী দিয়ে যাবেন, দুধারে যে দ্বীপ, দুধারেই বনভূমি। আজকে এই যে লোকালয়গুলো, এগুলোও ছিল একসময় বনভূমি। এবার যখন এখানে বসতি গড়ে ওঠে, মানুষকে যখন বসানোর পরিকল্পনা হয়, তখন উড়িষ্যার ময়ূরভঞ্জ যে জেলা, যেখানে সাঁওতাল অধ্যুষিত এলাকা, সেখান থেকে সাঁওতালি মানুষজনদেরকে প্রথমে এখানে নিয়ে আসা হয়, যে ওরা অনেক কষ্ট সহিষ্ণু, ওরাই এই বনের এখানে আবাদ করতে পারবে বা এখানে বসবাস করার জন্য যে পরিশ্রম করতে হবে সেটা ওরা করতে পারবে। তো ওনাদেরকেই প্রথম নিয়ে আসা হয়, যে কারণে এই সুন্দরবন অঞ্চলের আদি বাসিন্দা বা মূল নিবাসী তাদেরকেই বলা হয়, যারা আজকে এই যারা এই টুসু গান বা ভাদু গান এগুলো যারা করে। তো এই আদি বাসিন্দা থেকে আদিবাসী, এই যে সম্প্রদায়ের কথাটা এসেছে। তো আদিবাসীদের একটা নিজস্ব ভাষা আছে, যেমন আমাদের বাংলা ভাষা তো অনেকগুলো উপভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে। তো সাঁওতালি বা আদিবাসীদের একটা নিজস্ব ভাষা আছে। তো সেই ভাষা কিন্তু যদি বলে আপনি বা আমি হয়তো সবসময় বুঝতে পারবো না, যেহেতু আমরা এই অঞ্চলে থাকি আমরা হয়তো বুঝবো। এবার ওই ভাষাতেই কিন্তু এই টুসু গান, টুসু হচ্ছে মা লক্ষ্মী, আমরা যে লক্ষ্মী দেবীর আরাধনা করি, তো ওনাদেরও লক্ষ্মী রূপে পূজিত হন যিনি, তিনি হচ্ছে টুসু। তো সেই টুসুকে নিয়ে, টুসু পূজাকে নিয়ে নানা রকম গান তারা তৈরি করেন, এবং সেই গানের যে কথা, গানের যে বিষয়বস্তু, সেগুলো হচ্ছে তাদেরই জীবনযাপন, তাদেরই কর্ম, তাদের জীবনের নানা দিক, সুখ দুঃখ, হাসি কান্না সবকিছুই উঠে আসে তাদের গান। তো সেই গানটাই হচ্ছে টুসু গান, যেটা সুন্দরবনের একেবারে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি। লোকসঙ্গীত তো তাই, একদম লোকসঙ্গীত, বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত আছে, যেমন বাংলাদেশের একটা লোকগান আছে। আমরা যদি বীরভূমে দেখি, বীরভূমেরও একটা নিজস্ব আছে, পুরুলিয়ার একটা নিজস্ব আছে, আবার রাঢ়বঙ্গ আছে, বাংলাদেশের মানে পল্লী গীতি বা ভাওয়াইয়া, ভাটিয়ালি, এগুলো মূলত বাংলাদেশের
যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলা থেকে উঠে আসা যে সেই অঞ্চলের মানুষের কথা, সেই আঞ্চলিক ভাষায় যে গানগুলো রয়েছে, তো গান এখানে কিন্তু আমাদের হয়, বিশেষ করে পর্যটকরা এই যে 3 দিন 2 রাতের যে ভ্রমণ হয় প্যাকেজে, তো প্রথম দিনে এই গানটা রাখা হয় আমাদের এখানে আজকে হবে, আপনারা সেটা শুনবেন। আপনারা ইতিমধ্যে এসেও গেছেন। আপনার মতন দেখতে ছিল, আমি বলি আমার শাশুড়ি মাকে। হ্যাঁ আমাকে বলে আমাদের মানে ওই যে বললাম না তোমাকে, না আমি অ্যাকচুয়ালি চাষ করি, আমি ছাদে চাষ করি, আমার মানে কারণ ওখানে ফাঁকা জমি নেই, না যা করতে হবে ছাদেই বাগান করতে হবে। হ্যাঁ ছাদেও কিন্তু মানুষ খুব সুন্দর হ্যাঁ, সুন্দর বাগান ছাদেও করে। তো এত সুন্দর সুন্দর বাগান দেখি মাঝে মধ্যে ইউটিউবেই দেখি। ছাদে একটা ফুল গাছ টাছ দেখাচ্ছি, সবকিছু দেখাতে পারবো না কারণ আমার ছাদের যে মানে ফসলের গাছ বাণিজ্যিক ভাবে মাছ চাষ করছে ছাদে। হ্যাঁ করছে তো, এটাই বলছি। বিশেষ করে বেগুন চারাগুলো মানে করে ফেলেছে। ও টপে বেগুন ছাড়াও কোথায় উঠে এই যে ছাদের উপরে দারুণ দেখা, কই দেখি 100% আমার হাতের আর কি করা, বাহ, এর কাটিং থেকে শুরু করে সবকিছু করা। কোনগুলো বাদানা না গোলাপ, চন্দ্রমল্লিকা। এই যে আমরা সেদিন পিকনিক করেছিলাম, আমার পিকনিকের আমার ছেলে রান্না করছে, এই দেখুন ছেলে রান্না করছে। অনেক লোক তো, হ্যাঁ আমাদের ওই 30-35 জন হয়েছে। 30 জন মানে অনেকটাই, মানে চাই রান্না 35 জন ছিলেন। সেটাই খুব মজা হয়, মানে আমরা সবাই ফ্যামিলি। আচ্ছা না আমরা সবাই বন্ধু, আমাদের বিদেশের বন্ধুরাই ফ্যামিলি। প্রবাসী বাঙালিদের একত্রিত হয়ে পিকনিক টিকনিক ওখানেও করার একটা ব্যাপার আছে, এবং সেটা আমরা যারা আমাদের যারা বাচ্চা তারা যাতে বাঙালি কালচারটাকে ধরে রাখতে পারে, শিখতে পারে, কারণ ওরা তো বিদেশে মানুষ হচ্ছে, একদম, তো ওদের কাছে রবীন্দ্রনাথ সত্যজিৎ কে সেটাকে জানানোটা প্রয়োজন, আমাদের কালচার, তার জন্য আমরা ওটা করি। এবং বাচ্চারা শুধু নয়, বাচ্চারা বড়রা আমরা একটা নাটক করি নিজেরা লিখে বাংলা, খুব ভালো। এবং আমাদের বাড়িটাকে আমরা বলি পাড়ার ক্লাব ঘর, কারণ আমার সোসাইটির ভিতরে যারা বন্ধুরা রয়েছে, সুইডিশদের নিয়ম হচ্ছে 10টার পরে আর কারোর বাড়িতে কোনো রকম আওয়াজ হবে না, ওরা একবার নক করবে, যদি তাও না শোনো পুলিশে খবর দিয়ে দেবে। তো আমার যে বন্ধুরা আছে তাদের যেখানে বাড়ি আছে, ফ্ল্যাট আছে, তার চারপাশে সুইডিশ গুলো একটুখানি এই ধরনের যে খুব ডিস্টার্ব করে, তার ফলে তাদের বাড়িতে আড্ডা মারা যায় না। আমার বাড়ির এক পাশে আছে চাইনিজ, আরেক পাশে আছে ইরানিয়ান, তারা দুজনেই কি জানি কেন জানি না খুব ভালো, আর কোনোদিন আমার বাড়িতে ডিস্টার্ব হয় না। আমার বাড়িতে রাতে 2-2-2:30 পর্যন্ত পার্টি হবে। পার্টি মানে কি, ওই সবাই তুমি বলছিলে না মাদুরে বসার কথা, তো আমরা ওই রকম মাদুরেই বসে নিচে একেবারে বাঙালি সংস্কৃতিতে যে আড্ডাটা চলে আর কি, মানে মুড়ি থেকে শুরু হয়, আর যখন রিহার্সাল হয় সে সময় তো আরো অন্য লেভেলে, মুড়ি দিয়ে শুরু হয়, আলু সিদ্ধ ভাত দিয়ে শেষ হয়। এইভাবে খাওয়া দাওয়া, এইভাবে আড্ডা হয়, হওয়ার পরে গিয়ে চা পকোড়া এসে গেছে, চলো চলুন। আমাদের চা পকোড়া যেটা হচ্ছে আমাদের প্যাকেজের আওতাভুক্ত সেটা এসে গেছে, সেটা আরেকটা মানে কি বলবো আরেকটা পার্ট। চলুন ওখানে, আর এর সঙ্গে সঙ্গে গান বাজনা শুরু হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে বোট মালিক, আপনারা যে বোটে এসেছেন, পাইলট একদম। এই যে বাপ্পা, আবার এই বাপ্পা হচ্ছে সুস্মিতাদের সঙ্গে এরা পড়তো, এরা এক ক্লাসে পড়তো। বাবার নাম কি? বাবার নাম কি? এখানে এসে কথা বলে তুমি বলো মামার ছেলে, ওই দেখি তোমার মুখটা, তাই তো। তোমার কিন্তু অত্যন্ত ভালো, তোর পিসির নাম তুমি এত দূর পলাশে বলতে সেটাই। চা পকোড়া এগুলো এসে গেছে সন্ধ্যাবেলার, আর ওদিকে আমাদের যে গানের দল, ঝুমুর গানের দল, তারাও এসে গেছেন। চা পকোড়া হবে, সঙ্গে ঝুমুর গান। এখন এই যে আমাদের চেয়ার টেয়ারগুলো সব সাজিয়ে রাখা হয়েছে, এখানে তো ঝুমুর গান হবে, আপনারা দেখেছেন আগেও, তো এক্ষুনি শুরু হবে ঝুমুর গান।
এরা সমস্ত পরপর ঢুকলো, হ্যাঁ হ্যাঁ সেই সেই ইয়ে শুদ্ধ আর কি ভিডিও ভালো লাগছে। আবার পরে যারা আসবে তারাও বলবে যে ভিডিওতে দেখলাম কেষ্টপুরের ওনারা ঢুকলেন। আমাদের মনে ভেদ ছিল না। এটা কিন্তু লাগে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আমিও হাজির, মাও আসছে।